আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব অমরেন্দ্র চক্রবর্তীর লেখা অ্যামাজনের জঙ্গলে বইয়ের শেষ নম্বর পর্ব। এমন জঙ্গল, এমন নদী, এমন চাঁদ, এমন মানুষজন, কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না। আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো কিনা সেই ভয়ানক দুশ্চিন্তা থাকা সত্ত্বেও কি করে কাকাদের কথাটা এমনভাবে মনে এলো জানি না। আমাদের একেবারে সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। হঠাৎ থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বোলাতে লাগলো। 2-1 মিনিটের মধ্যেই কাছে দূরে সব কয়টা নৌকার গান বাজনা থেমে গেল। আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা। সেই স্তব্ধতার মধ্যে উবার ফিসফিস গলা শুনতে পেলাম, পোতো পোতো। তার বলার ভঙ্গি, চোখ মুখের ভাব আর জলের দিকে আঙ্গুল দেখানো থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতোকে দেখা গেছে। বোতোর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো। নৌকো উৎসবের রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। উবা আমাকে বুঝিয়ে দিল, নৌকায় নৌকায় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতোর দেখা পাওয়ার কথা জেনে গেছে। একটা নৌকোয় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকার গান বাজনা থামাবে। এভাবে কোনো একটা নৌকো থেকে বোতোর দেখা পাওয়ার 2-1 মিনিটের মধ্যেই সব নৌকোয় সেই সুখবর ছড়িয়ে যায়। তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসে। অন্যদের আর কথা কি, আমি নিজেও বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতোই নাকি আমাজনে বিপদে আপদে মানুষকে রক্ষা করে। জঙ্গলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী 3-4 হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছুই নেই। এর লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। রংটা ঠিক লাল কি মনে হলো যেন গোলাপির দিকেই। যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমার রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। কজনের সে ভাগ্য হয়। আর যদি অ্যামাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতোর অজানা থাকবে না। জলের নিচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম, বোতো তুমি কে আমি জানি না। তুমি যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। একটা ভারী আশ্চর্য ব্যাপার, চারদিক থেকে অতগুলো নৌকো একেবারে কাছে এসে ঘিরে ধরেছে, তবু বোতোর কোনো রাগ ভয় বিরক্তি নেই। সে আপন মনে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে জলের মাত্র 3-4 হাত নিচে ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো জলের উপরেও উঠে আসছে। সব সময়ই আনন্দে বিভোর। মনে হয় সে যেন তার মনের ভেতরের সুরে তালে ছন্দে লয়ে নেচে বেড়াচ্ছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তারপর আমাকেও বসতে বলে। তার গভীর চোখ দুটি আমার দু চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে। মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখার চেষ্টা করছে। বেশ কিছুদিন এরকম হবার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির উপর তার কাঠকুটোর ছবি তৈরি করতে লাগলো। ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে, জানতে চায় আমি কোথা থেকে এসেছি, কোন পৃথিবীর মানুষ আমি, সেই পৃথিবীটা কী রকম। এই প্রশ্নের উত্তর আমি কিভাবে বোঝাবো জানি না। ভাবলাম যে কলকাতায় আমরা থাকি সেই কলকাতার কথাই ওকে বলি।
শেষ পর্যন্ত অনেক ভেবে চিন্তে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা, আমার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া, দোকান বাজার লোকজনের কথা বোঝালাম। কলকাতার নামটাও তাকে বার কতক শুনিয়েছি। উবা ওই মস্ত বড় ছবির উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার খড়কুটো সাজাতে লাগলো। এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ। এক পলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম। উবার মুখে কলকাতার কথাটা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো। দুই ঠোঁট গোল করে জিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়ে ও বলে, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদ নদী নেই, তুমি সেখানে থাকো কি করে? ও তো শুধু বালির দেশ। বালির দেশ অর্থাৎ মরুভূমি। কলকাতায় থাকতে কই এই কথা তো কখনো মনে হয়নি। এখন অ্যামাজনের জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যিই তো, কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল পাখি প্রজাপতি এসব তো দেখাই যায় না। ভ্যান রিকশায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে, চারদিক বন্ধ গাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে। সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো। এই ছবিটার মানে সে একেবারেই বুঝতে পারেনি। টিনের দেয়ালে ছোট ছোট জানলার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে চাইছে। উবা সেই মুখের ওপর অনেকক্ষণ ঝুঁকে রইল, তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইল। আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো? আরও কয়েকটা ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয় বোঝালাম। উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবল। তারপর তার কাঠকুঠোর ছবি দিয়ে বলল, জঙ্গলের গাছপালা ফুল ফল কীটপতঙ্গের সঙ্গে না থেকে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে এই জগৎটাকে জানবে? এরপরই উবা হঠাৎ আমার একটা হাত নিজের দুহাতে নিয়ে আমার দু চোখে তার সেই গভীর দু চোখে দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল, তুমি আর ওই দেশে ফিরে যেও না। উবাদের গ্রামে এর মধ্যে আমার বেশ কয়েকদিন কেটে গেছে, বেশ সুখেই কাটছে। তাছাড়া প্রতিদিনই এদের জীবনের কত নতুন কথা জানছি, নতুন দিক দেখছি, সেও এক মস্ত আনন্দ। একদিন ভোরে ঘুম ভাঙতেই উবা বড় বড় ঝরা পাতায় শক্ত শিরায় বোনা থলে থেকে কচুরি পানার ফুলের রঙের 9টা স্বচ্ছ পাথর বের করে আমাকে দেখিয়ে বলল, আমাদের গ্রামে তোমার 3 দিমানু হলো, পুরো এক ইদিমানু এখানে থাকবে তো? এক ইদিমানু মানে? মনে পড়েছে, 9 গুণ 9 গুণ 9, 729 দিন, আমাদের 2 বছর। তার অনেক আগেই তো আমার মাধ্যমিক। তাছাড়া ততদিন আমাকে না দেখে, আমার কোনো খোঁজখবর না পেয়ে আমার মা বাবার কি হবে? একটা কোনো খবর পাঠাতে পারলেও না হয় কথা ছিল, তাহলে অন্তত আরও 7-8 দিমানু 63 বা 72 দিন থেকে যেতাম। অবশ্য উবার কথা মতো যদি এক ইদিমানু থেকেও যায়, তারপরেই বা দেশে ফেরার কি উপায় হবে? চিঠি টেলিফোন টেলিগ্রাম ফ্যাক্স ইমেইলের জগতের বাইরে উবাদের জগৎ। একদিন আমি উবাকে জিজ্ঞেস করেছিলাম, তোমাদের 9 দিনে 1 দিমানু হয় কেন? আমি ধরে নিয়েছিলাম আমাদের যেমন সপ্তাহ ওদের তেমনই দিমানু, তাহলে 9 দিন কেন? উবা অদ্ভুতভাবে কাঠকুঠো সাজিয়ে প্রথমে একটা তারাভরা আকাশ আঁকলো, তারপর সেখানে 9টা শূন্য এঁকে সেই 9টা শূন্যের মধ্যে হালকা বেগুনি রঙের 9টা পাথর রেখে প্রত্যেকটা শূন্যের এক একটা নাম বলে গেল। উবার কাঠকুঠোর ছবি দেখে আর তার মুখের কথা শুনে বুঝতে পারলাম আকাশে 9টি গ্রহ বলে 9 দিনে তাদের সপ্তাহ। তাদের সপ্তাহের 9 দিনের নামও 9টি গ্রহের নামের। নামগুলো উবার মুখে পরে আরও কয়েকবার শুনে আমি একটা মোটা লতায় শুকনো মোলায়েম পাতায় কি একটা ফলের রঙিন রস দিয়ে লিখে আমার ব্যাগে রেখে দিয়েছি।
যতই এদের জগৎ দেখছি, এদের জীবন দেখছি, ততই যেন এই রহস্যময় জল জঙ্গল আমাকে গভীরভাবে টেনে নিচ্ছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত উবাদের সঙ্গে জলের জঙ্গলে ঘুরি, আর এদের মতোই এখানকার কীট পতঙ্গ পশু পাখি গাছপালা লতা গুল্মের খোঁজখবর নিই। খাবার সাজবার ফল ও বীজ, ঔষধি গাছের শেকড় বাকড়, ফুলের পাপড়ি, গাছের ছাল, কীট পতঙ্গের পালক পাখনা কুড়িয়ে বেড়ায়। এখানে গাছ ফুল লতা পাতা কীট পতঙ্গ দেখেই দিনের পর দিন কাটিয়ে দেওয়া যায়। জঙ্গলে এদের জীবনযাত্রা দেখে কত কী যে শেখা যায় তার কোনো শেষ নেই। বড় বড় পশু পাখির তো কথাই নেই। ছোট ছোট পোকাদের বাসা বাঁধা, খাবার জোগাড় করা, তাদের বাচ্চা বড় করা, বিপদে আপদে আত্মরক্ষার দক্ষতা দেখলে অবাক হয়ে যেতে হয়। আর কত রকম তাদের রং গড়ন, সুর বা পাখনা। আমি শুধু প্রজাপতিই দেখেছি 25 রকম। অদ্ভুত আশ্চর্য ফুল যে কত দেখেছি তা গোনায় অসম্ভব। উবাদে দেখে মনে হয় তারাও যেন এই বনের কীট পতঙ্গ লতা গুল্মের মতোই আরেকটা প্রাণী। তাদের জীবনে যা কিছু দরকার সব তারা এই অরণ্য থেকেই পায়। অরণ্যই তাদের পিতামাতা। এদের সবচেয়ে বড় উৎসবের নাম অরণ্য উৎসব। নৌকা উৎসবের চেয়ে এই উৎসব অনেক বড়। ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত আনন্দের বন্যা বয়ে যায়। অরণ্য উৎসবে বহু দূর দূর গ্রামের মানুষ একসঙ্গে মিলেমিশে যায়। দিনের শেষে রোজই সবাই গ্রামে ফিরে নানা রকম ফলের রস থেকে তৈরি শরবত খেয়ে খানিকক্ষণ নাচ গান করে। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে সারাদিনের ঘটনা বা অভিজ্ঞতা নিজেদের মধ্যে বলাবলি করে। আমার শোবার জায়গায় উবার পাশে। এদের শুয়ে শুয়ে গল্প করার বিষয়ে উবা আমাকে বলেছিল। এরা সারাদিন এই অরণ্যে কোথায় কি দেখেছে, কোথাও কোনো অদ্ভুত কিছু ঘটছে কিনা, এই সব নিয়ে নিজেদের মধ্যে কথা বলে। একদিন এরকম নাচ গান খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে গল্প হচ্ছে, হঠাৎ আমার পাশের ছেলেটি উবাকে কী সব বলল। তারপর দুজনেই উঠে দাঁড়ালো। ইতিমধ্যে অন্যরা উঠে দাঁড়িয়েছে। সকলেই ব্যস্তগ্রস্ত হয়ে উবাদের দুজনের কথা শুনছে, নিজেরাও কিছু বলাবলি করছে। মনে হলো যেন জরুরি একটা সভা শুরু হয়েছে। হঠাৎ সকলে হাঁটু গেড়ে বসে বুক চাপড়াতে চাপড়াতে গলা দিয়ে অদ্ভুত সুরেলা গোঙানির মতো আওয়াজ করতে লাগলো। সুরটা আমার চেনা লাগলো। এখানকার কি যেন একটা বড় আকারের পাখি, তার গলা ও বুকের মাঝখানে রামধনুর রং নিচ থেকেও আমার চোখে পড়েছিল। সেই পাখিটার গলায় আমি ঠিক এই সুরে এই রকম গোঙানি শুনেছি। উবা আমাকে বলেছিল সাপ এসে পাখিটার ডিম খেয়ে গেছে দেখে সে এই রকম সুরে ডাকছে। অন্য সময় তার ডাক একেবারে আলাদা। এখন তুমি কিছুতেই তা শুনতে পাবে না। এদের গলায়ও সেই দিনে সেই পাখির সুর। তার মানে এদেরও কি তবে বড় কোনো বিপদ হয়েছে? এরই মধ্যে দূর থেকে ঠিক একই সুরে একই বিলাপধ্বনি ভেসে এলো। তারপর আরেক দিক থেকে আরও অনেক দূরে এরকম শোনা গেল। ক্রমে বহু দূরে দূরে এই সুরেলা গোঙানির শব্দ ভেসে এলো। ক্রমে বহু দূরে দূরে এই সুরেলা গোঙানির শব্দ জেগে উঠল। যেমন আমাদের দেশে ভূমিকম্পের সময় প্রথমে কাছাকাছি বাড়ি থেকে শাক বাজে, পরে অনেক দূর দূর সব জায়গা থেকেই শাক বাজতে শোনা যায়। এও যেন অনেকটা তেমনই। উবা তার কাঠকুঠো দিয়ে হাত নেড়ে আঙ্গুলের ওঠানামা মুখ চোখের ভাব ভঙ্গিতে গলার স্বরে আমাকে যা বলল তা এই রকম। আজ উবাদের গ্রামের একজন অনেক দূরের জঙ্গলে, যেখানে 3 নদী জড়াজড়ি করতে করতে আমাজন নদীতে এসে পড়েছে, সেখানকার আকাশে মস্ত বড় আর বিকট চেহারার 5-6টা পাখিকে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে উঠতে দেখা গেছে। আকাশে যাদের উঠতে দেখেছ তারা কি এত বড়? বলে আমি হাত দিয়ে এই ঘরটাকে দেখাই। যে লোকটা 3 নদী আমাজনে পড়ার জায়গাটায় গিয়েছিল সে বলল, সেই উড়ন্ত প্রাণীগুলো এক একটা এই ঘরটার মতো তো নিশ্চয়ই। তাদের পিঠে কি কিছু ঘুরতে দেখেছ? সে বলল যে সেই পাখির পিঠে মস্ত বড় মাকড়সার জাল দেখেছে।
কথা হচ্ছিল উবার মধ্যস্থতায়। সব শুনে আমার মনে হলো, এ কি তবে হেলিকপ্টার দেখেছে? আমি মাটিতে বেশ বড় করে একটা হেলিকপ্টার এঁকে উবাকে বললাম, ও কি এইরকম কিছুকে দেখেছে? উবা কিছু বলার আগেই সেই লোকটা এক লাফে আমার কাছে এসে ছবিটার উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ে বেশ খানিকক্ষণ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখল। তারপর মুখ তুলে মাথা নেড়ে জানালো যে অনেকটা এরকম কয়েকটা প্রাণীকেই সে দেখেছে। এত দূরে আমাজনের জঙ্গলে হঠাৎ ৫-৬টা হেলিকপ্টার কেন? দেখলাম সকলেই বেশ ভয় পেয়েছে। এই উড়ন্ত প্রাণী যে আসলে হেলিকপ্টার সেটা বুঝে আমারও মনটা দমে গেছে। হঠাৎ মনে হলো, কাকারা আমাকে না পেয়ে মানাউস বা রিও ফিরে গিয়ে হেলিকপ্টার নিয়ে জঙ্গলে আমার খোঁজে আসেনি তো? আমি উবাকে বললাম, ৩ নদী যেখানে জড়াজড়ি করে আমাজন নদীতে পড়েছে, কাল আমাকে সেখানে নিয়ে চলো। এই ৩টে নদীর কোনোটাই তেমন চওড়া নয়, আমাদের সিকিমের পাহাড়ি নদীর মতো সরু ও খরস্রোতা। ভোরবেলা রওনা হয়ে আমরা যখন এই ৩টে নদীর কাটাকুটি খেলা দেখতে দেখতে আমাজন নদীর ধারে এসে পৌঁছালাম, সূর্য তখন প্রায় আমাদের মাথার ওপরে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হেলিকপ্টারের আওয়াজ আমার খুবই চেনা। তবে এখানে এত বড় নদীর উপরে বলেই কিনা জানি না, দুটো মাত্র হেলিকপ্টারের শব্দে মনে হচ্ছে যেন আকাশ নদীতে জঙ্গলে একেবারে হুলস্থুল পড়ে গেছে। দূরে আরও দুটো হেলিকপ্টার দেখা গেল, সে দুটোও এদিকে আসছে। এই ৩ নদীর মোহনার উপরে এসে কখনো জঙ্গলের মাথায়, কখনো নিচে নদীর ওপরে চক্কর দিচ্ছে। যে দুটো নিচে নেমে এসে জঙ্গলের কাছে ঘুরছিল, সেই দুটো হেলিকপ্টারের ভেতরেই লোকদের স্পষ্ট দেখতে পেলাম। কাকা বা গঞ্জালো বা পুলিশের চেহারার কেউ না। দুটো হেলিকপ্টার থেকেই বড় লম্বা লেন্স লাগানো ক্যামেরায় চারিদিকে ছবি তুলছে, সেটা সহজেই বোঝা যায়। একজনের হাতে মনে হলো ভিডিও বা মুভি ক্যামেরা। একটা হেলিকপ্টারে দেখলাম যে ছবি তুলছে সে মাঝে মাঝেই ক্যামেরা থেকে চোখ নামিয়ে কোলের ওপর ঝুঁকিয়ে কোনো কাগজ বা ম্যাপ বা ওই ধরনের কিছু দেখছে। ক্রমে 4টে হেলিকপ্টারই একেবারে জঙ্গলের মাথায় চলে যায়, আবার আমাজন নদীর উপরে ফিরে আসে। কখনো কখনো খুব নিচু হয়ে 3 নদীর মোহনার ছবি তোলে। উবা আর যে লোকটা কাল এখানে এসেছিল, সে আর আমি ছাড়াও আমাদের দলে আরও 2জন আছে। এদের একজন উবাদের গ্রামের মোড়ল, আরেকজন অন্য একটি দূর গ্রাম থেকে এসেছে, সেও তার গ্রামের মোড়ল। আমাদের 5জন 4টে বিরাট চেহারার ব্রাজিল নাট গাছের আড়ালে দাঁড়িয়ে হেলিকপ্টারগুলোর উপর নজর রাখছি। দুটো হেলিকপ্টার অনেকটা নিচে নেমে জঙ্গলের ভেতরের ছবি তুলছিল। হঠাৎই নদী তীরে জমিতে নেমে পড়ল। অন্য হেলিকপ্টারগুলো বোধহয় তাদের দেখা দেখি একে একে মাটিতে নেমে এলো। লোকগুলো এবার হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে এদিক ওদিক দেখতে লাগলো। 2জন তখনও ছবি তুলে চলেছে। বাকিরা খুব বড় একটা কাগজ মাটির উপর বিছিয়ে তার উপর ঝুঁকে পড়ল। আমি হামাগুড়ি দিয়ে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে নদীর উঁচু পাড় পর্যন্ত এগিয়ে গেলাম। ভালো করে ঠাহর করে দেখে মনে হলো, লোকগুলো যে কাগজটার উপর ঝুঁকে পড়ে মনোযোগ দিয়ে দেখছে ও মাঝে মাঝে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে, সেটা খুব বড় একটা ম্যাপই। উবারা হেলিকপ্টার কি জানে না, এরকম অদ্ভুত ডানাওয়ালা এতগুলো জন্তু কেন তাদের নদী ও জঙ্গলের দেশে এসেছে ভেবে পাচ্ছে না। বুঝতে পারছি তারা খুবই ভয় পেয়েছে। লোকগুলোর মধ্যে 2-3জন মনে হলো ব্রাজিলের, বাকিরা ইউরোপীয় বা আমেরিকান বলে মনে হলো। আমি উবাকে বললাম, তোমরা এখানে থাকো, আমি ওদের সঙ্গে কথা বলে বুঝে আসি ওরা কি চায়, কেন এসেছে এখানে। উবা আমাকে এভাবে একা যেতে দিতে চায় না। তার কাছে আমার ইচ্ছের কথা শুনে অন্যরাও হাত মাথা নেড়ে আমাকে নিষেধ করতে লাগলো। উবা আরও যুক্তি দিল, একে তো অতগুলো বিকট জন্তু, তার উপর অতগুলো ভিনদেশি লোক, ওখানে গেলে ওই জন্তুগুলো ঠিক তোমাকে জাপটে ধরে একদম আকাশে উড়িয়ে নিয়ে যাবে। না না, আমি ওদের সামনে যাওয়ার আগে আমি শান্তির পতাকা দেখাবো, তাছাড়া ওরা তো সবাই খারাপ লোক নাও হতে পারে। মোড়ল 2জন কিছুতেই শুনবে না, বলল, আমি যদি যেতেই চাই তার আগে গ্রাম থেকে সবাইকে নিয়ে আসবে। গ্রামের সবাই দক্ষ শিকারী,
ছেলে বুড়ো সকলেই তীর ধনুক আছে। সে তো আমিও জানি, কিন্তু শিকারি দিয়ে কি এ রহস্য তো ভাঙবার নয়। আমি তাই অনেক করে তাদের বুঝিয়ে এখনই ফিরে আসব কথা দিয়ে একটা বেশ বড় কচু গাছের ধপধপে সাদা পাতা বোটা শুদ্ধ ছিঁড়ে যতটা পারি উঁচু করে ধরে দোলাতে লাগলাম। এই কচু পাতাগুলো ঘুড়ির কাগজের মতো পাতলা লম্বা। বোটা ধরে এদিক ওদিক দোলালে হাওয়ায় সরসর করে শব্দ হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আমার সাদা পতাকা ওদের চোখে পড়ল। একজন আমাকে লক্ষ্য করে চেঁচিয়ে বলল, হাই, হোয়াট আর ইউ ডুইং হেয়ার বাডি? হ্যালো হাই আজকাল আমাদের দেশের ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরাও বলে। বাডি কথাটা কোথাও পড়েছি, মানেটা মনে করতে পারছি না। হঠাৎই মনে পড়ে গেল, বাডি মানে ঘনিষ্ঠ বন্ধু বা দোস্ত। আমি যতটা সম্ভব চেঁচিয়ে ইংরেজিতে বললাম, তোমরা কে? তোমরা কোথা থেকে এসেছো? কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? কাম ডাউন, প্লিজ কাম ডাউন। তুমি এই জঙ্গলে কিভাবে এলে? তোমার দেশ কি পাকিস্তান না মরিশাস নাকি শ্রীলঙ্কা? আরেকজন বলল, আর ইউ কামিং ফ্রম বাংলাদেশ? আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। উবাদের আরেকবার আশ্বস্ত করে আমি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে নদীর চড়ায় নেমে গেলাম। এবার আমি হেলিকপ্টারগুলোর দিকে এগিয়ে যেতেই ওই বিদেশি সাহেবরা আমাকে দেখে আনন্দে হইচই লাগিয়ে দিল। একজন আমার কাঁধে হাত রেখে বলল, ইউ আর নট এ জাংলি, আর ইউ? তুমি তো দেখছি জঙ্গলি নাও। আরেকজন সেই সাহেবটার দিকে ফিরে বলল, হি ইজ এ জেন্টলম্যান, ইজন্ট হি? এ একজন ভদ্রলোক, তাই না? আরেকজন অন্যদের ঠেলে আমার একেবারে সামনে এসে বলল, হেই, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার? হাউ কুড ইউ রিচ হিয়ার? এই, তুমি এখানে এলে কি করে? এখানে পৌঁছালে কিভাবে? আরেক সাহেব আরও জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করল, বিন হিয়ার লং? এখানে কি অনেক দিন আছো? আরেকজন বলল, এই জঙ্গলে থাকো কোথায়? যে আমাকে জেন্টলম্যান বলেছিল সে এবার কোকাকোলার একটা টিন একটানে মুখটা খুলে আমার হাতে দিয়ে বলল, ফিলিং থার্স্টি? তেষ্টা পেয়েছে? আরেকজন এক প্যাকেট বিস্কুট এনে প্যাকেটের মুখটা ছিঁড়ে আমার দিকে এগিয়ে ধরে বলল, কবে কিভাবে কোত্থেকে এখানে এসেছো, কেনই বা এসেছো, একটু খুলে বলো তো বাপু। তুমি নিশ্চয়ই একা থাকো না, কাদের সঙ্গে থাকো? এরা কারা, কেন এখানে এসেছে, কেনই বা নদী বা জঙ্গলের ছবি তুলছে, অত বড় ম্যাপটাই বা কিসের, এসব আমি কিছুই জানি না। ম্যাপ নিয়ে দল বেঁধে এরা আমাজনের জঙ্গলে কোনো গুপ্তধনের সন্ধান করছে না তো? এদের কাছে সব কথা খুলে বলা বোধহয় ঠিক হবে না। আমি শুধু বললাম, কাকার সঙ্গে বেড়াতে এসে জঙ্গলে কি করে যেন আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল। তারপর অনেক খুঁজেও কাকার দেখা পেলাম না। জঙ্গলে পথ হারিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছি। আমার এ কথা শুনে সাহেবরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। একজন বলল, তোমার কাকার নাম কি, থাকেন কোথায়? আরেকজন বলল, কাকার পুরো ঠিকানা কি? পাছেরিও কখনো পথ হারিয়ে ফেলি, তাই দেশে থাকতেই মায়ের কথা মতো আমি কাকার ঠিকানা মুখস্থ করে রেখেছিলাম। ঠিকানা শুনে সাহেবরা আরেকবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। তারপর তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো, ঠিক কোথায় তোমাদের ছাড়াছাড়ি হয়েছিল? এখান থেকে অনেক দূরে, জঙ্গলের মধ্যে। সেই জায়গাটার কোনো নাম আছে কি না জানি না। তার কাছাকাছি ধরো 20-25 মাইলের মধ্যে কোনো জায়গার নাম বলতে পারো? নিগ্রো আর সলিমোয়েস নামে কালো আর হলদে জলের দুটো নদী যেখানে অ্যামাজন নদীতে এসে পড়েছে, সেখান থেকে মনে হয় 150-200 মাইল এগিয়ে আমাজন নদীর ডান তীরে কোথাও কাকা নেমেছিলেন আর ফেরেননি। সেখান থেকেই আমি কাকার খোঁজে জঙ্গলের আরও ভেতরে ঢুকে পথ হারিয়ে ফেলি। সেই জায়গাটাও এখান থেকে 200-300 মাইল হবে হয়তো। সাহেবরা খুব মন দিয়ে আমার কথা শুনছিল। একজন হঠাৎ বলল, পথ হারানোর পর থেকে তুমি কতদিন এই জঙ্গলে আছো? মনে নেই, বলতে পারবো না। একা থাকো না কারো সঙ্গে থাকো? আমার মন বলছে উবাদের কথা এতে জানানো ঠিক হবে না। মিথ্যে করে বললাম, একাই থাকি। ঘুমাও কোথায়? কাকাদের খোঁজে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে যেদিন যেখানে পৌঁছে সন্ধ্যা নামে, সেদিন সেখানে রাতটা কাটিয়ে দিই। খাও কি? জঙ্গলের অনেক ফলই খেতে শিখেছি, খেতে খুব ভালো।
ফলের রস খেয়ে তেষ্টা মেটাই। তাছাড়া কয়েক রকমের ফল আছে, খোলা ভাঙলেই ভেতরে চমৎকার বাদাম। বলে হঠাৎই আমার খেয়াল হলো এরা এখানে কি উদ্দেশ্যে এসেছে সেটা তো এখনো জানা হলো না। এদিকে উবারা আমার অপেক্ষায় নিশ্চয়ই অস্থির হয়ে পড়েছে। সবচেয়ে সামনের লোকটাকে আমি জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন এসেছো, কি করছো এখানে? আমাজনের এই রেইন ফরেস্টে আমরা মাপজোক করছি। জঙ্গলের ছবি তুলে কি করবে? জঙ্গল মাপতে হলে তার ছবি তো তুলতেই হয়। কেন জঙ্গল মাপছো কেন? এই জঙ্গল কাটা হবে তাই। সে কি? আমার মুখ থেকে প্রচণ্ড আর্তনাদ বেরোলো। এত বড় জঙ্গল সব কেটে ফেলা হবে? সব নয়, খানিকটা। এই মনে করো পর্তুগালের মতো 4টে দেশ জুড়ালে যতটা হয় তার চেয়ে আরেকটু বেশি জায়গার জঙ্গল কাটা হবে। যখন আমার ব্রাজিলে আসা ঠিক হয়ে গিয়েছিল তখন বাবা আমাকে ব্রাজিলের রেইন ফরেস্টের বাংলা শিখিয়ে দিয়েছিলেন, চিরহরিত অরণ্য। অর্থাৎ ব্রাজিলের এই চিরসবুজ দেশ রেইন ফরেস্টের বাতাস নির্মল। এই বিশাল অরণ্য অফুরন্ত অক্সিজেনের ভাণ্ডার, তা কেটে ফেলা হবে। আমি ভাবছি দেখে সাহেবটা আমাকে বলল, চলো তোমাকে আমরা তোমার কাকার বাড়িতে পৌঁছায় দেব। এসো, কপ্টারে উঠে পড়ো, দুদিনেই রিওয় পৌঁছা যাব। কতদিন জঙ্গলে আছো, তোমাকে রিওয় পৌঁছেই বা তার আগেই মানাউসে ভালো করে ডাক্তার দেখানো দরকার। বলে সাহেব আমার জামা প্যান্টের দিকে তাকালো। আরেকজন সেই সাহেবকে বলল, ডাক্তার তুমি আরিয়াউতেই পৌঁছে পাবে। আরিয়াউ টাওয়ার্সে হোটেলে শুনেছি আমার জন্য জঙ্গলের পোকার কামড় থেকে যেসব অসুখ বিসুখ হয় সেসবের আলাদা ডাক্তার আছে। আমি বললাম, আমি কয়েকদিন পরে যাব, আরও কয়েকদিন এখানে থেকে যেতে চাই। সে কি, এই ভয়ঙ্কর জঙ্গলে জঙ্গলি ছাড়া আর কেউ ইচ্ছে করে থাকে নাকি? আরেকজন সাহেব বলল, আর ইউ ক্রেজি? আমাদের এই সাহায্যের জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। এই সুযোগ আজ হারালে জীবনে আর কোনোদিন তুমি এই জঙ্গল থেকে বের হতে পারবে না। তুমি জানো না এখানে কি ভয়ঙ্কর হিংস্র সব উপজাতি থাকে? ইউ উইল ডাই হিয়ার মোস্ট পেইনফুলি। এই জঙ্গলে তুমি মরে যাবে, খুব কষ্ট পেয়ে পেয়ে মরবে। যে আমাকে কোকাকোলা দিয়েছিল সে হঠাৎ আমার একটা হাত ধরে বলল, ডোন্ট বি সিলি, লেটস গো। ছেলে মানুষই করো না, এসো যাওয়া যাক। আমি আস্তে করে আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আমি আজ যাব না। ইউ মাস্ট গো, অ্যান্ড টুডে। তোমাকে যেতেই হবে, আজই। বলে লম্বা চওড়া চেহারার সাহেব হঠাৎই আমাকে 5 কোলা করে তুলে নিয়ে সবচেয়ে কাছের হেলিকপ্টারের দিকে হন হন করে হাঁটতে লাগলো। আর ঠিক তখনই পাড়ের জঙ্গল ফুঁড়ে বুকে রামধুনি আঁকা অনেকগুলো পাখির সুরেলা আর্তনাদ আমার বুকে এসে বিঁধল। আমি হাত পা ছুঁড়ে জোর করে লোকটার দুহাতের বেষ্টনী থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছি। আরেকজন এসে আমার পা দুটো চেপে ধরল। সঙ্গে সঙ্গে আরও একজন এসে আমার হাত দুটো শক্ত করে ধরে রাখল। সেভাবেই আমাকে হেলিকপ্টারে তুলে নিয়ে পাইলট হেলিকপ্টারটাকে আকাশের অনেক উঁচুতে তুলে ফেলল। আমি উবার একটা ছবি এঁকেছিলাম, সেটা আমার ব্যাগেই রয়ে গেল। উবা আমাকে তাদের দিমানুগোনার কচুরিপানা ফুলের রঙের 9টা পাথর দিয়েছিল, সেগুলো আমার ব্যাগেই পড়ে রইল। পাড়ের জঙ্গল থেকে পাখির সুরে তাদের বিলাপ আমার বুক ভেঙে দিচ্ছে। আমার দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। যে লোকটা আমার হাত প্রায় মুচড়ে ধরেছিল সে হঠাৎ আমার কানের কাছে ঝুঁকে এসে ইংরেজিতে বলল, প্লিজ ফরগিভ আস, আমাদের ক্ষমা করো। তোমার উপর জোর খাটাতে হলো বলে আমরা দুঃখিত, কিন্তু আমরা শুধু আমাদের কর্তব্য করেছি। সভ্য মানুষের প্রতি সভ্য মানুষের যা কর্তব্য। কোনো সভ্য জাতি কি জঙ্গলিদের সাথে জঙ্গলে থাকতে পারে? রিও ডি জেনেরোয় পৌঁছে দেখলাম কাকার বাড়ি তালাবদ্ধ। শেষ পর্যন্ত হেলিকপ্টারের লোকেরাই পুলিশ ডেকে দরজা খোলার ব্যবস্থা করলো। ফাঁকা বাড়ি, যেখানে যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। তার মানে কাকা আমাজনের জঙ্গল থেকে আর ফেরেননি। আমি যে ঘরটায় থাকতাম সেই ঘরে ঢুকে দেখলাম টেবিলের ওপর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ বইয়ের ভাঁজে আমার প্লেনের টিকিট যেমন রেখে গিয়েছিলাম তেমনই গোজা রয়েছে। পরদিন হেলিকপ্টারের লোকদের দুজন আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিল। কলকাতায় ফিরে আমার সমস্ত মন যেন ব্যথায় কোকিয়ে উঠল। এত লোকজন, ঘর বাড়ি, বাস ট্রাম ঠেলা রিকশার ভিড়ে এখানে কেউ আমরা কারও বন্ধু নই।
কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না। ভিড়ের বাসে গুতোগুতি করে দুবার বাস বদলে আমি বাড়ি পৌঁছে দেখি মা দরজা খুলে দাঁড়িয়ে আছেন। আমি প্রায় দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মাও আমাকে শক্ত করে ধরে রেখে বললেন, কি ব্যাপার বলতো? একটা চিঠি নেই, খবর নেই, তোর কাকার বাড়িতে ফোন করলে কেউ ফোন তোলে না, মা বাবার কথা একেবারে ভুলে গিয়েছিলি বাবা? বাবা কোথায়? আর বলিস না, সকাল থেকে সন্ধে পর্যন্ত থানা, পুলিশ, পুলিশের বড় কর্তা, মেজো কর্তা, মন্ত্রী কার কাছে যেতে বাকি রেখেছেন। একটু থেমে মা আবার বললেন, তোর সত্যি কি হয়েছিল বলতো? হারিয়ে টারিয়ে গিয়েছিলে নাকি? আমার তখন উবার কথা, উবাদের গ্রামের কথা, আমাজন নদীর কথা, আকাশ ঢাকা জঙ্গলের কথা মনে পড়ে গিয়ে দু চোখ ঝাপসা হয়ে গেছে। ভিজে চোখেই মার মুখের দিকে তাকিয়ে বললাম, আমি উবাদের গ্রামে যাব মা, তুমি যাবে আমার সঙ্গে আমাজনের জঙ্গলে? সন্ধ্যাবেলা বাবা বাড়িতে ঢুকেই আমাকে দেখে আনন্দে উত্তেজনা চেঁচিয়ে উঠে বললেন, ফিরলি? তুই ফিরেছিস? ও ভগবান! আমার কাছে এসে আমাকে কাঁদতে দেখে আবার বললেন, কি হলো তোর? কি হয়েছে? কি হয়েছিল বলতো? তোরা কোনো বিপদে পড়েছিলি নাকি? একটা খবর নেই, কিছু নেই, তোর কাকাও কিছু জানালো না। যাক, শেষ পর্যন্ত বেঁচে ফিরেছিস, এই আমাদের ভাগ্য। এখন বল তো ঠিক কি হয়েছিল? ফিরতে কেন এত দেরি হলো? অ্যামাজনের জঙ্গলে হারিয়ে যাওয়া থেকে শুরু করে একা রিও ডি জেনেরোয় ফিরে আসা পর্যন্ত সব ঘটনার কথা শুনতে শুনতে মার দু চোখের জল আর থামতে চায় না। ওহ, কি কষ্টই না শুয়েছিস, কত কষ্টই না পেয়েছিস। তোর কাকার যে কোথায় কিভাবে কাটছে, বলতে বলতে যতই মা চোখ মোছেন ততই আবার চোখ বেয়ে জলের ধারা নামে। বাবা আর সহ্য করতে না পেরে দুঃখের আগে হতাশায় বলে উঠলেন, ও চিরকালই গোয়ার, আর তেমনই লোভী। বহরমপুরে একবার জাল ওষুধ বিক্রি করে পুলিশের হাতে ধরা পড়েছিল। এতদিনে ওর টাকার লোভ আর গেল না। কোথায় ওর খোঁজ করব, কি করব, আমি তো ভেবেই পাচ্ছি না। কি সাংঘাতিক বিপদের মধ্যে আছে, আর কত কষ্টই বা পাচ্ছে ছেলেটা। হাত পা গুটিয়ে বসে থাকাও তো যায় না। কি বলিস তুই? আমার মনে হয় আমাজনে গিয়ে যেভাবে হোক কাকাদের খুঁজে বের করা দরকার। আমি ঠিক পারবো। তোর পাগল, তোকে আর যেতে দি? মায়ের এই কথায় বাবাও সায় দিয়ে বললেন, তুই কি সত্যিই পাগল হলি? আমি এবার বেশ জোর দিয়েই বললাম, উবাদের সাহায্য নিয়ে আমি একাই কাকার খোঁজ করতে পারি। উবারা আমাজনের সব জানে, ওরা তো আমাজনেরই মানুষ। থাম তো, বলে মা আবার ঝরঝর করে কেঁদে ফেললেন। বাবা বললেন, কথাটা আর ভুলেও ভাববে না, মনে থাকে যেন। আমাজনের জঙ্গলে বইয়ের শেষ পর্ব এখানেই শেষ। এরপরে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে।